অর্গ্যানিক কেমিস্ট্রির জগতে এমন কিছু অণু আছে যারা একে অপরের আয়নার প্রতিবিম্ব, কিন্তু মজার ব্যাপার হলো তাদের আচরণ আর বৈশিষ্ট্য একদমই আলাদা। আজ আমরা রসায়নের এই দর্পণ রহস্য মানে আলোক সমানুতা নিয়ে কথা বলবো। আচ্ছা, চলুন একদম সহজ একটা প্রশ্ন দিয়ে শুরু করি। আমাদের বাম হাত আর ডান হাত আয়নায় দেখলে তো মনে হয় একই রকম, তাই না? কিন্তু একবার চেষ্টা করে দেখুন তো, ডান হাতের ওপর বাম হাতটা কি পুরোপুরি বসানো যায়? যায় না। রসায়নের জগতেও ঠিক এই একই ঘটনা ঘটে কিছু অণুর ক্ষেত্রে। এই পুরো রহস্যটা আমরা ধাপে ধাপে সমাধান করব। প্রথমে আমরা জানব আলোক সমানতা জিনিসটা আসলে কি আর কেন হয়। এরপর দেখব কাইরাল কার্বন কাকে বলে, অণুরা আলোর সাথে কিভাবে আচরণ করে, আর সবশেষে বুঝব এই যে আণবিক লেভেলের ডান বামের পার্থক্য, এটা আমাদের বাস্তব জীবনে, বিশেষ করে জীববিজ্ঞানে আর ওষুধ তৈরিতে কতটা জরুরি। এই প্রত্যেকটা ধাপ কিন্তু এইচএসসি আর অ্যাডমিশন টেস্টের প্রস্তুতির জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করে দেবে। তো চলুন আমাদের আলোচনার প্রথম ধাপে যাওয়া যাক। আলোক সমানুতা নামটা শুনতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু এর পেছনের আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং। চলুন জেনে নিই এটা আসলে কি এবং কেন ঘটে। বইয়ের ভাষায় যদি বলি, তাহলে কিছু যৌগ আছে যারা এক সমতলীয় আলোকে ডানে বা বামে ঘুরিয়ে দিতে পারে। এই বিশেষ যৌগগুলোকেই বলা হয় আলোক সক্রিয় যৌগ, আর তাদের এই ধর্মটাই হল আলোক সমানতা। মানে সোজা কথায় এটা হলো আলোর সাথে কিছু নির্দিষ্ট অণুর এক ধরনের বিশেষ খেলা। এখন প্রশ্ন হল, সব যৌগই কি এই খেলাটা খেলতে পারে? না, এর জন্য মোট ৩টা শর্ত মানতে হয়। ১. অণুটার মধ্যে একটা বিশেষ কার্বন থাকতে হবে, যার নাম কাইরাল কেন্দ্র। ২. সমাণু দুটোকে হতে হবে একে অপরের আয়নার প্রতিবিম্ব। আর ৩ নম্বর, এবং এটাই সবচেয়ে জরুরি শর্ত, আমাদের হাতের মতোই এই আয়নার প্রতিবিম্ব দুটোকে একটার ওপর আরেকটা পুরোপুরি মেলানো যাবে না। চলুন এবার আলোক সমানুতার একেবারে কেন্দ্রে প্রবেশ করি। আমরা যে শর্তগুলোর কথা বললাম, তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ হল এই কাইরাল কার্বন। এটাই বলা যায় পুরো ঘটনার মূল নায়ক। ব্যাপারটা আসলে খুবই সহজ। আমরা তো জানি কার্বনের যোজনী ৪, মানে ৪টা হাত আছে। এখন কোনো কার্বনের এই ৪টা হাতে যদি ৪টা সম্পূর্ণ ভিন্ন গ্রুপ বা পরমাণু যুক্ত থাকে, তাহলে ওই কার্বনটাই হলো কাইরাল কার্বন। চেনার সুবিধার জন্য আমরা সাধারণত একে একটা স্টার বা অ্যাস্টারিস চিহ্ন দিয়ে দেখাই। ল্যাকটিক অ্যাসিডের এই উদাহরণটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে মাঝখানে যে স্টার দেয়া কার্বনটা আছে, সেটার দিকে খেয়াল করুন। এর ৪টা হাতে ৪টা কিন্তু পুরোপুরি ভিন্ন গ্রুপ। একটা হাইড্রোজেন, একটা হাইড্রক্সিল, একটা মিথাইল আর একটা কার্বক্সিল গ্রুপ। যেহেতু ৪টাই আলাদা, তাই এটাই আমাদের কাইরাল কেন্দ্র। আমরা যে বলছি কিছু যৌগ আলোকে ডানে বা বামে ঘোরায়, এই ঘটনাটা কিন্তু খালি চোখে দেখা সম্ভব না। এর জন্য একটা বিশেষ যন্ত্র ব্যবহার করা হয়, যার নাম পোলারিমিটার। চলুন দেখি এই যন্ত্রটা কিভাবে কাজ করে। ভাবুন তো, প্রথমে সাধারণ আলো যা সব দিকে ছড়ানো থাকে, সেটা একটা বিশেষ ফিল্টারের মধ্যে দিয়ে যায়। এই ফিল্টারটা আলোর সব কম্পন আটকে দিয়ে শুধু একটা নির্দিষ্ট তলের কম্পনকে যেতে দেয়। এই আলোটাই হলো এক সমতলীয় আলো। এরপর এই আলোটা যখন আমাদের কাইরাল যৌগের দ্রবণের ভেতর দিয়ে যায়, তখন এর তলটা ডানে বা বামে বেঁকে যায়। ঠিক কতটা বেঁকে গেল সেটাই শেষের অ্যানালাইজিং ফিল্টার দিয়ে মাপা হয়। এখন যে সমাণুটা আলোর তলকে ডান দিকে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘোরায়, তাকে বলা হয় ডেক্সট্রোরোটেটরি বা ডি সমাণু, আর যেটা বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীতে ঘোরায়, তাকে বলে লিভোরোটেটরি বা এল সমাণু। আর এখানে দারুণ একটা জিনিস খেয়াল করুন, ল্যাকটিক অ্যাসিডের ডি সমাণু আলোকে যতটুকু ডানে ঘোরায়, মানে +2.4 ডিগ্রি, এর এল সমাণু ঠিক ততটুকুই বামে ঘোরায়, মানে -2.4 ডিগ্রি। মানটা কিন্তু একদম সমান, শুধু দিকটা উল্টো। আমরা এখন জানি যে এই দর্পণ প্রতিবিম্বের জুটিরা আলোর সাথে এক একজন এক এক রকম আচরণ করে। কিন্তু রসায়নের ভাষায় এদেরকে কি বলে? আর কী বা হবে যখন এই ডানহাতি আর বামহাতি অণুকে একসাথে মিশিয়ে দেওয়া হবে? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। এই যে আমাদের ডিল্যাকটিক অ্যাসিড আর এল ল্যাকটিক অ্যাসিড, যারা একে অপরের দর্পণ প্রতিবিম্ব, কিন্তু একটার ওপর আরেকটাকে মেলানো যায় না। রসায়নের ভাষায় এই জুটিকেই বলা হয় এনান্সিওমার। আর মজার ব্যাপার হলো, আলোর ঘূর্ণনের দিকটা ছাড়া এদের বাকি সব ভৌত ও রাসায়নিক ধর্ম কিন্তু হুবহু একই রকম।
বেশ, তাহলে কি হবে যদি আমরা সমান পরিমাণে ডি সমাণু আর এল সমাণু একটা পাত্রে একসাথে মিশিয়ে দিই? ডি সমাণু আলোকে যতটা ডানে ঘোরাতে চাইবে, এল সমাণু ঠিক ততটাই বামে ঘুরিয়ে দেবে। ফলে কি হবে? একটা আরেকটাকে বাতিল করে দেবে আর আলোর তলের কোনো ঘূর্ণনই হবে না। এই যে আলোক নিষ্ক্রিয় একটা মিশ্রণ তৈরি হলো, একেই বলে রেসিমিক মিশ্রণ। এখন আমরা একটা খুবই স্পেশাল কেস দেখব, যেখানে কাইরাল কেন্দ্র থাকার পরেও একটা যৌগ আলোক নিষ্ক্রিয় হতে পারে। আর এরপরে আমরা শিখব পরীক্ষার জন্য খুব জরুরি একটা জিনিস, কিভাবে সমাণুর সংখ্যা গণনা করতে হয়। কিছু কিছু যৌগের মধ্যে একাধিক কাইরাল কেন্দ্র থাকে, কিন্তু অণুটা এমনভাবে গঠিত যে এর ঠিক মাঝ বরাবর একটা তল কল্পনা করা যায়। এই তলের এক পাশের অংশটা অন্য পাশের দর্পণ প্রতিবিম্বের মতো কাজ করে। ফলে অণুর এক অর্ধেক আলোকে যেদিকে ঘোরায়, অন্য অর্ধেক ঠিক তার উল্টো দিকে ঘুরিয়ে দেয়। এতে করে ঘূর্ণনটা অণুর ভেতরেই বাতিল হয়ে যায়, আর পুরো অণুটা আলোক নিষ্ক্রিয় হয়ে পড়ে। এই অদ্ভুত যৌগগুলোকেই বলা হয় মেসো যৌগ। এর সবচেয়ে ক্লাসিক উদাহরণ হল মেসোটার্টারিক অ্যাসিড। এবার আসা যাক পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, সমাণু সংখ্যা গণনা। এখানে দুটো সহজ সূত্র মনে রাখলেই চলবে। প্রথমত, যদি একটা অণুতে n সংখ্যক অসদৃশ বা ভিন্ন ভিন্ন ধরনের কাইরাল কেন্দ্র থাকে, তাহলে মোট আলোক সমাণুর সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, 2n। ধরা যাক দুটো ভিন্ন কাইরাল কেন্দ্র আছে, তাহলে সমাণু হবে 2 স্কোয়ার মানে 4টা। কিন্তু যদি কাইরাল কেন্দ্রগুলো সদৃশ বা একই রকম হয় এবং n একটা জোড় সংখ্যা হয়, তখন হিসাবটা একটু অন্যরকম। তখন আলোক সক্রিয় সমাণু থাকে 2 টু দি পাওয়ার n-1, 2n-1টা, এবং এর সাথে কিছু মেসো সমাণুও থাকে। এই সূত্র দুটো এমসিকিউ প্রশ্নের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে মনে রাখতে হবে। এতক্ষণ আমরা যা কিছু শিখলাম, সেগুলো কিন্তু শুধু বইয়ের পাতাতেই সীমাবদ্ধ না। আমাদের শরীর থেকে শুরু করে ওষুধের জগৎ পর্যন্ত সব জায়গায় এর প্রভাব বিশাল। চলুন দেখি বাস্তব জীবনে এই ব্যাপারটা কেন এতটা গুরুত্বপূর্ণ। এই একটা লাইনে আসলে সব বলে দিচ্ছে। আমাদের দেহের প্রায় সব কার্বোহাইড্রেট আর অ্যামাইনো অ্যাসিড আলোক সক্রিয়, কিন্তু আমাদের শরীর এর মধ্যে শুধুমাত্র একটা নির্দিষ্ট সমাণুকেই চিনতে আর ব্যবহার করতে পারে, অন্যটাকে একদমই পারে না। এই স্লাইডটা দেখুন, ডি গ্লুকোজ আমাদের শরীরে শক্তি যোগায়, কিন্তু এর যে দর্পণ প্রতিবিম্ব মানে এল গ্লুকোজ, সেটাকে আমাদের শরীর কোনো কাজেই লাগাতে পারে না, এটা সোজা শরীর থেকে বেরিয়ে যায়। ঠিক একইভাবে আমাদের প্রোটিন তৈরি হয় শুধু এল অ্যালেনিন দিয়ে, ডি অ্যালেনিন দিয়ে নয়। ব্যাপারটা অনেকটা ডানা হাতের জন্য যেমন ডান দিকের গ্লাভসই লাগে, ঠিক তেমন আমাদের শরীরও খুবই নির্দিষ্ট। তাহলে পুরো আলোচনা থেকে মূল কথাটা কি দাঁড়ালো? জীবনের জন্য অপরিহার্য অণুগুলোর এই যে ডানহাতি বা বামহাতি হওয়া, এটা কোনো সাধারণ ব্যাপার না। এটা রসায়নের এক মৌলিক এবং গভীর রহস্য, যার উপর ভিত্তি করে জীবন টিকে আছে। আর এই আলোচনা শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। কেন পৃথিবীতে জীবন তার প্রয়োজনীয় অণুগুলোর জন্য একটা নির্দিষ্ট হাত বেছে নিল? কেন আমাদের শরীর ডি গ্লুকোজ আর এল অ্যামাইনো অ্যাসিডকেই পছন্দ করল, তাদের দর্পণ প্রতিবিম্বকে নয়? এই প্রশ্নের উত্তর আজও বিজ্ঞানীরা খুঁজে চলেছেন, আর এটাই রসায়নের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা।